এবার আমরা চলে যাব হিমবাহের ক্ষয় কাজে। এতক্ষণ যেরকম নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, 3 ধরনের কাজ পড়লাম এবং সেই ধরনের কাজের ফলে সৃষ্ট কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলো পড়লাম। এখন আমরা হিমবাহের ক্ষয় কাজটাও সেরকম ভাবেই পড়ে নেব। এই ক্ষয় কাজ 2 ধরনের হয়। নদীর ক্ষেত্রে আমরা 3 ধরনের ক্ষয় কাজের পদ্ধতি পেয়েছি, সেটা তোমরা রিমেমোরাইজ করো যে কি কি পেয়েছি এবং কি কি ধরনের ক্ষয় কাজের ফলে কোন কোন জায়গায় সেই ধরনের ক্ষয় কাজ আমরা দেখতে পাই, সেগুলো তোমরা একটুখানি ভালো করে মনে করো, কারণ আগের ক্লাসেই আমরা দেখেছি সেগুলো। হিমবাহের ক্ষয় কাজ হয় 2 ধরনের বা 2 ধরনের পদ্ধতিতে এটি হয়। অবঘর্ষ প্রক্রিয়া এবং উৎপাটন প্রক্রিয়া, দুটি পদ্ধতিতেই হিমবাহ ক্ষয়কার্য হয়। অবঘর্ষটা অলরেডি আমরা নদীর ক্ষেত্রে পড়েছিলাম যে পদ্ধতিতে হিমবাহের প্রবাহে তলদেশ, পার্শ্বদেশ এবং প্রবল ঘর্ষণের দ্বারা ক্ষয় হয় তাকে আমরা বলে থাকি অবঘর্ষ, অ্যাব্রেশন যেটাকে বলা হয়। আর উৎপাটন মানে হচ্ছে প্লাকিং, তার মানে কি, শিলাস্তরে ফাটলে বরফ গলন এবং সঞ্চয়ের ফলে ফাটল যখন আরো বৃদ্ধি পায় তখন হিমবাহের দ্বারা প্রবাহিত হয় এবং এটিকে আমরা বলে থাকি উৎপাটন প্রক্রিয়া। এবারে এই দুটো প্রক্রিয়ার ফলে কি কি ধরনের ভূমিরূপ আমরা তৈরি হতে দেখি সেগুলোর ফটো বা ডায়াগ্রাম গুলো পাশে তোমাদের দেওয়া রয়েছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখো, সার্ক বা কল। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে অবতল আকৃতির উপত্যকা আমরা দেখতে পাই, যে উত্তল এটা, অবতল এটা, এই অবতল আকৃতির যে ভূমিরূপ আমরা দেখতে পাই সেটা অনেকটা আরাম কেদারার মতো দেখতে লাগে। কিসের মতো দেখতে লাগে? আরাম কেদারার মতো দেখতে লাগে, এবং একে ফরাসি ভাষায় বলা হয় সার্ক আর ইংরেজি ভাষায় বলা হয় করি। তাহলে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নামে একে নামাঙ্কিত করা হয়। নেক্সট যাব অ্যারেট। অ্যারেটে কি বলছে? পাশাপাশি প্রবাহিত দুটো হিমবাহের মধ্যে সংকীর্ণ ছুরির ফালার মতো তীক্ষ্ণ যে উচ্চভূমি থাকে তাকে আমরা বলে থাকি অ্যারেট। এই যে তীক্ষ্ণ উচ্চভূমি সেটাকে আমরা কি বলছি? অ্যারেট। পিরামিডাল চূড়া কাকে বলছি বা পিরামিডাল পিক? একটি পর্বতের বিভিন্ন দিকে কয়েকটি হিমবাহ বা সার্কের সৃষ্টি হলে পর্বতশৃষ্টটি পিরামিডের মতো খাড়া বা তীক্ষ্ণ অংশে পরিণত হয়। একে পিরামিডাল শৃঙ্গ বা পিরামিডাল চূড়া বা পিরামিডাল পিক বলা হয়। তাহলে পর্বতের বিভিন্ন দিকে যখন সার্ক, এরকম একটা যদি পর্বত হয় তার এই দিকেও সার্ক হচ্ছে, এই দিকেও সার্ক তৈরি হচ্ছে, চারিদিকে এরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে যদি সার্ক তৈরি হয় তাহলে পর্বতের শীর্ষটি পিরামিডের মতো খাড়া এবং তীক্ষ্ণ দেখতে লাগে এবং যেটাকে আমরা পিরামিডাল শৃঙ্গ বলি। কর্তিত শৈলশিরা দেখো, পার্বত্য অঞ্চলে হিমবাহ তার প্রবাহ পথে অবরোধকারী পর্বতের অভিক্ষিপ্তাংশগুলোকে অগ্রভাগ কেটে অগ্রসর হয় এবং একে আমরা কর্তিত শৈলশিরা বলে থাকি। ট্রাঙ্কেটেড স্পার মানে নদী যাওয়ার সময় সেই শৈলশিরাগুলোকে কেটে বেরিয়ে যায়, মানে এতটাই খরস্রোতা সেই নদী। চলে আসি নেক্সট ল্যান্ডফর্মে, যেটাকে আমরা বলে থাকি ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, ইউ শেপড ভ্যালি অফ গ্লেশিয়ার স্ট্রেট। প্রত্যেকটা ইংরেজি টার্মস গুলো কিন্তু তোমরা সবসময় জেনে রাখবে, এটা তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে সবসময় কাজে দেবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে অত্যন্ত প্রশস্ত যে মোটামুটি মসৃণ খাড়া ঢালের পার্শ্বদেশ আমরা দেখতে পাই, যে হিমবাহের উপত্যকার সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি হিমদ্রোণী, এবং এটা দেখতে অনেকটা ইউ আকৃতির উপত্যকার মতো হয়। এই এরকম ভাবে একটা আঁকা রয়েছে তোমাদের বড়দের যে বইগুলো রয়েছে সেখানে যদি তোমরা দেখো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই। তাহলে নদী উপত্যকায় আমরা কি ধরনের আকৃতির ভূমিরূপ দেখতে পেয়েছি? আই এবং ভি আকৃতির ভূমিরূপ দেখেছি। আর হিমবাহে আমরা দেখতে পেলাম ইউ আকৃতির ভূমিরূপ। ঝুলন্ত উপত্যকা, হ্যাঙ্গিং ভ্যালি যেটাকে আমরা বলে থাকি, বিশেষত এটা কংগ্লোমারেট অঞ্চলগুলোতে বেশি দেখা যায়, যেরকম বদ্রীনাথের ঋষিগঙ্গা। দেখে নাও এখানে কি ধরনের ভূমিরূপ বা কেন এই ধরনের ভূমিরূপ এই অঞ্চলে তৈরি হয়েছে। প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় এবং গভীর হয়, তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে। যখন প্রধান হিমবাহের উপত্যকাটা স্টেবল অবস্থায় থাকে তখন ছোট হিমবাহের উপত্যকা কিন্তু ওর আন্ডারে থাকার চেষ্টা করে এবং একটা অপরটার সঙ্গে সাপোর্টিভ সিস্টেম হিসেবে জুড়ে থাকতে সাহায্য করে, ফলে একে আমরা ঝুলে থাকি বলে একে আমরা ঝুলন্ত উপত্যকা বলি। নেক্সট চলে আসি রসে মোতানে। রসে মোতানে এটা একটা ফ্রান্স ওয়ার্ড, মানে ফ্রান্সে বলা একটি শব্দ এটি।
হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা যদি থাকে, টিলার প্রতিবাদ অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং অনুবাদ অংশ উৎপাটন প্রক্রিয়ায় অসমতল হয়। আমি যদি এখানে ছোট্ট করে এঁকে দিই, এরকম একটা যদি অংশ থাকে, এই পার্টটা ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয়, সেই জন্য খড়খড়ে একটা পার্ট হয়, আর এই পার্টটা ভীষণ রকম মসৃণ হয়। ঠিক আছে, তাহলে একটা পার্ট খুব মসৃণ হয় আর একটা পার্ট একটু এবড়ো খেবড়ো থাকে। তাহলে অনুপাত ঢালটায় কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় অসমতল এবড়ো খেবড়ো ফাটলযুক্ত একটা ভূমিরূপ তৈরি হয়। এইরূপ ভূমিরূপকে আমরা বলে থাকি রসে মোতানি। যেরকম কাশ্মীরের ঝিলাম নদী উপত্যকায়, লিডার উপত্যকাতে আমরা কাশ্মীরে রসে মোতানে দেখতে পাই। পাশে একটা পিকচারও সুন্দর দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এবড়ো খেবড়ো উঁচু নিচু ভূমিরূপ কি ধরনের হতে পারে বা কোন ধরনের জায়গায় আমরা দেখতে পাই। ক্র্যাগ অ্যান্ড টেল। দেখো, ক্র্যাগ অ্যান্ড টেল বলতে আমরা কি বুঝি? হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর যখন থাকে, কি বললো? কঠিন শিলাস্তরের পিছনে যখন নরম শিলাস্তর থাকে, ধরো নিচের জায়গাগুলো ধরো নরম ধরে নিলাম, যেহেতু গাছপালা তৈরি হয়েছে, ফলে অনেক সময় কঠিন শিলাস্তরটি ক্ষয়ের প্রভাব থেকে রক্ষা করে। মানে যেরকম আমাদের সামনে আমাদের প্যারেন্ট থাকলে যে কোনো বাধা বিপত্তি বা বিপদ থেকে তারা আমাদেরকে রক্ষা করে, ঠিক সেরকমই। এর ফলে কঠিন শিলাস্তরটি কি করে? উঁচু ঢিবির মতো, আর পিছনের নরম শিলাস্তরটি সরু লেজের মতো বিরাজ করে। ওই লেজ হয় বলে ওকে আমরা ক্র্যাগ অ্যান্ড টেল বলে থাকি। টেল বলে থাকি, ক্র্যাগ যেহেতু সামনে থাকে, আর টেল বলে থাকি তার পিছনের ভাগটাকে। ফিয়র্ড। ফিয়র্ড উপকূল কোনটা? ফিয়র্ড হলো হিমবাহ কর্তিত উপত্যকা যা সমুদ্রের জল দ্বারা প্লাবিত হয় এবং পরে বরফ মুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায়। জলমগ্ন এরকম উপত্যকাকে আমরা ফিয়র্ড বলে থাকি, যেরকম নরওয়ের সোজনে ফিয়র্ড। নরওয়ের সোজনে ফিয়র্ড।